হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের ছায়া প্রকাশনী প্রবলেম সেট 1-এর সলিউশন নিয়ে চলে এসেছি। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তাহলে ফার্স্টে অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তারপরে আমার সলিউশন দেখবে। তো ফার্স্টে কী লিখতে হবে, লেখো ধরি নতুন একক পদ্ধতিতে ভরের একক এক্স। তো ভরের একক কি ধরলাম? ভরের একক এক্স ধরলাম। তাহলে ভরের একক যদি এক্স হয়, কোশ্চেনে কি দেওয়া আছে? এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে? আলফা কেজি। তাহলে এক্স ইকুয়ালস টু যদি আলফা কেজি হয়, তো এখান থেকে 1 কেজির ভ্যালু কি হবে? 1 কেজি ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই আলফা এক্স। তাহলে 1 কেজি ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই আলফা এক্স। সেই রকমভাবে নতুন একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ওয়াই ধরবো। তাহলে দৈর্ঘ্যের একক যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে? বিটা মিটার। তাহলে ওয়াই ইকুয়ালস টু, এই চিহ্নটাকে বিটা বলা হয় তোমরা জানো। তো বিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? ওয়াই ইকুয়ালস টু বিটা মিটার। তো এখান থেকে 1 মিটারের ভ্যালু কত আসবে? 1 মিটার ইকুয়ালস টু 1 বাই বিটা মিটার, 1 বাই বিটা ওয়াই, 1 বাই বিটা ওয়াই। সেই রকম সময়ের একক আমি যদি জেড ধরি, তো সময়ের একক কি ধরবো? জেড। তাহলে জেড ইকুয়ালস টু ডেল্টা সেকেন্ড। তাহলে এখান থেকে 1 সেকেন্ডের ভ্যালু কত আসবে? 1 বাই ডেল্টা জেড। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে কোয়েশ্চেনে আমাদের কি দেওয়া আছে? 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। আবার জুলের জায়গায় দেখো এখানে ভালো করে, 1 জুল ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এটা আমরা ওখানে পুট করে দেবো। তাহলে দেখো এইখানে আমরা 4.2 জুলের জায়গায় কি পুট করব? 4.2 তো ওরকমই থাকলো, জুলের জায়গায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার দেখো 1 কেজির জায়গায় আমরা কি পেয়েছি? 1 কেজি ইকুয়ালস টু কি পেয়েছি? দেখো 1 কেজি ইকুয়ালস টু 1 বাই আলফা এক্স। তো এটা এখানে পুট করে দেবো। 1 কেজির জায়গায় এখানে দেখো কেজি আছে, এটা কেজি আছে, তো কেজির জায়গায় পুট করে দেবো। তাহলে 4.2 ইন্টু কী পেলাম? 1 বাই আলফা এক্স, 1 বাই আলফা এক্স ইন্টু দেখো মিটার স্কোয়ার আছে, তাহলে মিটারের ভ্যালু আমরা কত পেয়েছি? 1 মিটার ইকুয়ালস টু 1 বাই বিটা ওয়াই। তাহলে 1 বাই বিটা ওয়াই এর হোল স্কোয়ার। আবার সেকেন্ডের জায়গায় কি পেয়েছি? সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড ইকুয়ালস টু 1 বাই ডেল্টা জেড। তাহলে এখানে 1 বাই ডেল্টা জেড পুট করে দাও। 1 বাই ডেল্টা জেড এর হোল টু দি পাওয়ার -2, হোল টু দি পাওয়ার -2। তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো একটু, তাহলে কি চলে এলো দেখো ভালো করে। ইকুয়ালস টু চলে এলো
তাহলে দেখো এখন আমরা পেয়ে গেছি 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 আলফা টু দি পাওয়ার -1, বিটা টু দি পাওয়ার -2, ডেল্টা টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ ডেল্টা স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার -2। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কি চেয়েছে কোয়েশ্চেনে শুধু মান চেয়েছে। তো এখানে মান বলতে গেলে দেখো এর পেছনেরটা অর্থাৎ নিচেরটা কিন্তু একক, এই যে এক্স ওয়াই জেড স্কোয়ার এটা হচ্ছে একক। তো মান বলেছে যেহেতু তাই আমরা কিন্তু এটা হচ্ছে মান। তাহলে মান আমরা কি পেলাম 4.2 আলফা টু দি পাওয়ার -1, বিটা টু দি পাওয়ার -2 আর ডেল্টা স্কোয়ার। তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তাহলে নেক্সট কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্যের নতুন একটি একক এমনভাবে নেওয়া হলো যাতে শূন্যস্থানে আলোর বেগ একক হয়। এবার এখানে টাইম কত দিয়েছে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে 8 মিনিট 20 সেকেন্ড ইকুয়ালস টু কত? 8 মিনিটকে আমরা যদি 1 মিনিট ইকুয়ালস টু কী হয় 60 সেকেন্ড। তাহলে 8 মিনিট ইকুয়ালস টু কত সেকেন্ড হবে 8 ইন্টু 60 সেকেন্ড, প্লাস এখানে আরও 20 সেকেন্ড আছে, তো প্লাস 20 সেকেন্ড। তাহলে এখানে 8 ইন্টু 60 কত হয় 480 প্লাস 20 সেকেন্ড। তার মানে এখান থেকে আমাদের চলে এলো 500 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে আলো যায় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। তাহলে 500 সেকেন্ডে আলো কত যাবে? 500 সেকেন্ডে যাবে 500 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। এবার নতুন এককে এই দৈর্ঘ্য কি কত হবে? তাহলে নতুন এককে আমাদের বলেছে কি যে নতুন যে একক পদ্ধতি হবে তাকে আমি যদি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু নতুন একক পদ্ধতিতে এর মান পেয়ে যাব। অর্থাৎ আমরা পেয়েছি এখন 500 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। তো একে যদি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি 500 পাচ্ছি। অর্থাৎ নতুন একক পদ্ধতিতে এর মান হলো 500 একক। তাহলে নতুন একক পদ্ধতিতে এর মান হলো 500 একক। কারণ কি এখানে লাস্টে আমরা ভাগ করলাম কেন? কারণ বলেছে দৈর্ঘ্যের নতুন একটি একক এমনভাবে নেওয়া হলো যাতে শূন্যস্থানে আলোর বেগ একক হয়। তাহলে শূন্যস্থানে আলোর বেগকে একক ধরা হচ্ছে, মানে নতুন একক পদ্ধতিতে 1 ইউনিট ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো তাই লাস্টে আমরা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে মুভ করি। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, সূর্যের সব থেকে কাছের নক্ষত্রের দূরত্ব হচ্ছে 4.29 লাইট ইয়ার্স। এই দূরত্ব পারসেক এককে কত হবে? বলেছে 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। তাহলে লাইট ইয়ার একটা একক, তাহলে এখানে বলেছে 4.2 লাইট ইয়ার, তাহলে 4.2 লাইট ইয়ার। আবার বলেছে 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। তাহলে আমি বলতে পারি যে 3.26 লাইট ইয়ার ইকুয়ালস টু 1 পারসেক। তাহলে এখান থেকে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 1/3.6 পারসেক। তো এইখান থেকে আমরা কি করব 4.2 লাইট ইয়ারের প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 4.2 লাইট ইয়ার ইকুয়ালস টু কি হবে 4.2 ইন্টু দেখো 1 লাইট ইয়ারের বদলে আমরা কত পেয়েছি? 1 লাইট ইয়ারের বদলে আমরা কত পেয়েছি? 1/3.6 পারসেক। তাহলে এখানে 1/3.6
3.6 পারসেক বসিয়ে দিব। তো এইখান থেকে এটা ক্যালকুলেট করলে ক্যালকুলেটারে আমরা পেয়ে যাব 1.32 পারসেক। এরপরে নেক্সট প্রবলেম অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, এখানে আমাদের একটা ইকুয়েশন দিয়েছে v ইকুয়ালস টু সামথিং। তো এই ইকুয়েশনটা মাত্রাগতভাবে সঠিক কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো এই ধরনের প্রবলেমে আমাদের কি করতে হয়, এই ইকুয়েশনে যে কটা রাশি আছে যেমন ভি, পি, আর টু দি পাওয়ার 4, ইটা, এল, এগুলো প্রত্যেকটার মাত্রা আমরা বের করে ফেলবো। প্রত্যেকটার মাত্রা আমরা বের করে ফেলবো। তাহলে এখানে মাত্রাকে ইংলিশে বলা হয় ডাইমেনশন। তো এখানে ডাইমেনশন অফ পি লেখা হবে। তাহলে ডাইমেনশন অফ পি অর্থাৎ চাপের মাত্রা। তো চাপের মাত্রা কি হয়, চাপ তোমরা জানো চাপ ইকুয়ালস টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো সেখান থেকে চাপের মাত্রা আমরা পেয়ে যাই এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা চাপের মাত্রা পেয়ে গেছি। এবার ডাইমেনশন অফ আর। আর যদি ধরো আর যদি হচ্ছে কি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাই আমরা এর মাত্রা কি পাবো, এল পাবো। মাত্রা হচ্ছে এল, ডাইমেনশন অফ আর হচ্ছে এল। এরপর ইটা, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এই সাইনটাকে ইটা বলা হয়। তাহলে ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, তার মানে ডাইমেনশন অফ ইটা, ডাইমেনশন অফ ইটা কি হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে ডাইমেনশন অফ ইটা আমরা পেয়ে গেছি। এবার ডাইমেনশন অফ এল, ডাইমেনশন অফ এল, এল হচ্ছে একটা দৈর্ঘ্য। তো ডাইমেনশন অফ এল ইকুয়ালস টু কি হবে, ক্যাপিটাল এল। সেই রকম ডাইমেনশন অফ আরেকটাই জিনিস বাকি আছে, অর্থাৎ বাম পক্ষের ভিটা। তো ডাইমেনশন অফ ভি আমরা কি জানি, ডাইমেনশন অফ ভি, ভি হচ্ছে একক আয়তন। এখানে দেখো কি বলেছে, ভি হলো প্রতি একক সময়ে তরলে প্রবাহিত আয়তন। তাহলে একক সময় আয়তন বলেছে, মানে এল কিউব বাই টি, অর্থাৎ এল কিউব টি টু দি পাওয়ার -1, এল কিউব টি টু দি পাওয়ার -1। এইবার এই যে মাত্রাগুলো, এগুলোকে আমরা কি করব, বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা ঠিক আছে কিনা দেখব। তো ডাইমেনশন অফ বাম পক্ষে আছে ভি, তো ডাইমেনশন অফ ভি আমরা দেখে নিলাম এল কিউব টি টু দি পাওয়ার -1। এবার বাম পক্ষের অর্থাৎ ডান পক্ষের মাত্রা আমরা দেখব। তাহলে বাম পক্ষের মাত্রা অর্থাৎ ডাইমেনশন অফ আমরা টোটাল পি আর টু দি পাওয়ার 4 আর এখানে ইটা এল, এই মাত্রাগুলো আমরা দেখব। যেহেতু কনস্ট্যান্টগুলো বাদ চলে যায় মাত্রার ক্ষেত্রে, পাই আর 8 এই দুটো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এবার পি এর মাত্রা বসাও। পি এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার আর এর মাত্রা হচ্ছে এল। তো এখানে আর টু দি পাওয়ার 4 আছে, তাহলে এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইটা। ইটার মাত্রা আমরা কি পেয়েছি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 ইন্টু এল এর মাত্রা পেয়েছি এল। তো এটাকে ক্যালকুলেট করলে কি হবে, এখানে এম আর এম ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে ভালো করে তুমি ক্যালকুলেট করে দেখো, এটা মাত্রা আসছে এল কিউব, এখানে এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার +1 ক্যান্সেল আউট হয়ে গেল। তো পড়ে থাকলো এল কিউব টি টু দি পাওয়ার -1টা উপরে গেলে +1 হয়ে যাবে, তো টি টু দি পাওয়ার -1। তাহলে এল কিউব টি টু দি পাওয়ার -1।
তাহলে ডাইমেনশন অফ এটা আমরা পেলাম এল কিউব টি টু দি পাওয়ার -1, আর ডাইমেনশন অফ ভি আমরা এখানে পেয়েছি এল কিউব টি টু দি পাওয়ার -1। তাহলে বোথ সাইডের মাত্রা কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ সমীকরণের একদিকে ভি আছে আরেকদিকে আছে পাই পি আর টু দি পাওয়ার 4/8 ইটা এল। তো এই দুদিকের মাত্রা কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি, তাই আমরা বলতে পারি যে মাত্রাগতভাবে সমীকরণটি সঠিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলছে মুক্তিবেগ ওই বস্তুর ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণের মধ্যে সঙ্গে নির্ভরশীল। তো এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে এদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আমরা এই ধরনের অঙ্কে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করি, আমরা ধরে নিই। তো কি ধরে নিই, যে ভি ভ্যারাইজেজ কি ধরে নেব, আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। তো এখান থেকে কি পাবো, ভি ইকুয়ালস টু কে আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই, যেখানে কে হলো একটি কি, এখানে লিখে নেবে কে হলো একটি মাত্রাহীন ধ্রুবক, অর্থাৎ কে এর মাত্রা হলো 1। এইবার আমরা প্রত্যেকটার মাত্রা বের করব, ভি মুক্তিবেগের মাত্রা, আর এর মাত্রা, জি এর মাত্রা। এবার মাত্রাগুলো বের করে এই সমীকরণে পুট করে দেব। তাহলে ফার্স্টে আমরা বের করব ভি এর মাত্রা। তো ডাইমেনশন অফ ভি হলো এক ধরনের বেগ। তো বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। তাহলে বেগের মাত্রা পেয়ে গেছি। এরপরে আর কি আছে, ব্যাসার্ধ আছে। তো ব্যাসার্ধের মাত্রা ডাইমেনশন অফ আর ইকুয়ালস টু কি হয়, এল। ব্যাসার্ধ হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই ডাইমেনশন অফ আর ইকুয়ালস টু কি হবে, এল। এবার ডাইমেনশন অফ জি কি হবে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো ত্বরণের মাত্রা তোমরা জানো এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। আর ডাইমেনশন অফ কে এক্ষুনি বললাম যে মাত্রাহীন রাশি, তো ডাইমেনশন অফ কে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এই মাত্রাগুলো যদি তুমি সমীকরণে পুট করে দাও তাহলে কি পাবো, দেখো একদিকে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর আরেক দিকে হচ্ছে 1 ইন্টু এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টি টু দি পাওয়ার -2 এর হোল ওয়াই। তাহলে এখান থেকে দেখো এল পেয়েছি, টি পেয়েছি, কিন্তু এম পাইনি, তাই সমীকরণে এখানে এম টু দি পাওয়ার 0 লিখে দিব। এল টু দি পাওয়ার কিছু নেই মানে 1, আর টি টু দি পাওয়ার -1। আর এদিকে পাচ্ছি এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার -2y। তাহলে এল দুটো আছে, তাই আমরা এখানে কি করব, তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টি টু দি পাওয়ার -2y। তো এখান থেকে দেখো এদিকে কোনো এম নেই, এম রিলেটেড কিছু নেই, শুধু এল আর টি রিলেটেড আছে। তো এল এখানে এক্স প্লাস ওয়াই, এখানে 1, তো আমি এখান থেকে কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এটা একটা সমীকরণ হলো। আর এখানে 2y, এখানে -1, -2y -1, তো সেই জন্য -2y ইকুয়ালস টু -1। তো এখান থেকে y এর ভ্যালু কি পেয়ে গেলাম, হাফ। তো y এর ভ্যালু হাফ, এই সমীকরণ মানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এও যদি বসাই তাহলে x কত পাবো, তাহলে x প্লাস হাফ ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে x পাবো 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। তাহলে এক্স ওয়াই বোথ কিন্তু হাফ হাফ করে পেয়েছি, তার মানে সমীকরণটা দাঁড়ালো ভি ইকুয়ালস টু কে জি টু দি পাওয়ার আর টু দি পাওয়ার হাফ আর জি টু দি পাওয়ার হাফ। তাহলে হাফ মানে আমরা জানি ধরো রুট আন্ডার, তাহলে 2 টু দি পাওয়ার যদি আমি হাফ বলি এটাকে কি বলা হয়, √2 বলা হয়। তো সেই রকমভাবে এটাকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু কে √2
আর জি, তাহলে ভি ইকুয়ালস টু কে রুট আর জি। তো এটা হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6টাও অনেকটা কিন্তু একই রকম। তো কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলেছে, শব্দের বেগ গ্যাসের চাপ ঘনত্ব এর উপর কিভাবে নির্ভরশীল হয়। তো আমরা এখানে কি ধরবো, ভি ভ্যারাইজেস পি টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে আমি যদি প্রপোর্শনাল সাইন উঠাই তাহলে একটা কনস্ট্যান্ট পড়বে, তাহলে কে ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার গামা টু দি পাওয়ার ওয়াই। এবার এই সমীকরণে প্রত্যেকটা রাশি যেগুলো আছে সেগুলোর মাত্রা আমরা আগে বের করব। তাহলে আমরা এক্ষুনি বের করেছি যে ডাইমেনশন অফ ভি অর্থাৎ ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। এরপরে কি আছে, ডাইমেনশন অফ পিও আমরা জানি, ডাইমেনশন অফ পি ইকুয়ালস টু কি হয়, একটু আগেই আমরা পড়েছি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর ডাইমেনশন অফ রো, তো রোটা কি, এখানে রোটা দেখো, রো বলেছে ঘনত্ব, তো ঘনত্ব সমান ভর বাই আয়তন হয়, তার মানে এম এল টু দি পাওয়ার -3। আর ডাইমেনশন অফ কে আমরা জানি, ডাইমেনশন অফ কে কি হয়, 1 হয়। তো এইগুলো এই সমীকরণে আমি যদি পুট করে দিই তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে একদিকে এল টি টু দি পাওয়ার -1 আর আরেকদিকে 1 ইন্টু এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স ইন্টু এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই। তো এখান থেকে এদিকে এম নেই, তো এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু এখানে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার -x টি টু দি পাওয়ার -2x ইন্টু এখানে এম টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল টু দি পাওয়ার -3y। তো এখান থেকে একদিকে এম টু দি পাওয়ার এখানে এম টু দি পাওয়ার 0 কিছু ছিল না, তো এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু এম টু দি পাওয়ার কী হবে, এক্স, এখানে এম আছে এখানে এম আছে, তো এক্স প্লাস ওয়াই। এল টু দি পাওয়ার এল কোথায় কোথায় আছে, এখানে এক্স আছে এখানে -3y আছে, তো এল টু দি পাওয়ার -x -3y আর টি টু দি পাওয়ার -2x। তো এবার ঘাতগুলোকে যদি কম্পেয়ার করো, এদিকে এম টু দি পাওয়ার 0 আছে আর এদিকে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ হলো। পরেরটাতে -x -3y ইকুয়ালস টু 1, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ -2x ইকুয়ালস টু -1। তো এখান থেকে এক্স এর ভ্যালু কি পাবো, হাফ। তাহলে এই এক্স এর ভ্যালু এই সমীকরণটাতে আমি যদি বসিয়ে দিই বা এই সমীকরণটাতে বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণে, তাহলে এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে, যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে, 0, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে হাফ প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তো ওয়াই ইকুয়ালস টু -হাফ। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমি এখান থেকে পেয়ে গেলাম -হাফ। এবার আর একটা বাকি আছে, এক্স আর ওয়াই দুটোই আমরা পেয়ে গেছি, তো এক্স এর ভ্যালু পেয়েছি হাফ, ওয়াই এর ভ্যালু পেয়েছি -হাফ। তাহলে সমীকরণে আমি যদি পুট করে দিই তাহলে ভি ইকুয়ালস টু কি পেলাম, ভি ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার হাফ, পি টু দি পাওয়ার হাফ
রো টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এটাকে কেমন লিখতে পারি, ভি ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার হাফ বাই রো টু দি পাওয়ার হাফ। তো এখান থেকে ভি ইকুয়ালস টু কী হয়ে যাবে, কে রুট পি বাই রো। দেখেছো আগেরটাতে বলেছিলাম যে সামথিং টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কী হয়, রুট অফ সামথিং হয়। তাহলে সেই জন্য ভি ইকুয়ালস টু আমরা কী পেয়ে গেলাম, কে ইন্টু রুট পি বাই রো। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।